আপনি হয়তো আরেকটা জিনিস অবাক হবেন যে প্রশাসনের পক্ষ থেকে শহীদ ওসমান হাদি যেদিন গুলি করা হয় সেই দিন রাত 12টার সময় আমাকে জিজ্ঞেস করা হয় ফোন করে যে শহীদ ওসমান হাদি যেইখানে গুলিবিদ্ধ হয়েছেন সেই প্লেসটা আমি তাদেরকে চিনাইতে পারবো কিনা, বা হচ্ছে আমাকে তারা ওই রাস্তার সিসিটিভি ফুটেজ চায়, মানে হচ্ছে আমি তাদেরকে রাস্তার ফুটেজ এনে দিব, এরপরে তারা হচ্ছে এটা ইনভেস্টিগেশনে নামবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাকে বলা হচ্ছে যে মামলা না করবার কারণে তারা নাকি কোনো পদক্ষেপ নিতে পারতেছেন না, যে আসামিদের অবস্থান নিয়ে যে একটা অস্পষ্টতা তৈরি। এই বলছে আসামি বাংলাদেশে রয়েছে, এই বলছে আসামি ভারতে পালিয়ে গেছে, আবার বলছে মেঘালয়ে গেছে। ডিবির মতো একটা সংস্থা সে সংবাদ সম্মেলন করে বলছে যে শহীদ ওসমান হাদির এই খুনের সাথে জড়িত এমন 2জনকে মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে। পরবর্তীতে মেঘালয় পুলিশ আবার সংবাদ সম্মেলন করে বলছে যে তারা এই ধরনের কাউকে গ্রেফতার করে নাই। এবং আপনাকে আরেকটা জিনিস আমি জানাতে চাই যে চার্জশিট নিয়ে যে তালবাহানা, আপনারা জানেন যে 12 তারিখে শহীদ ওসমান হাদির যে চার্জশিট সেটা আদালতে দাখিল হয়েছে। এর পূর্বে আমাদেরকে ডিএমপি কমিশনার এবং সৈয়দ রেজওয়ানা পরিবেশ যে উপদেষ্টা উনি আসছিলেন শাহবাগে আমাদের আন্দোলনের সময়, এবং ওনারা বলেছেন যে 7 তারিখের মধ্যে ওনারা চার্জশিট দাখিল করবেন, ওনাদের কাজ হচ্ছে 90% হয়ে গেছে, 10% বাকি আছে। তো এরপরেও আমরা বলেছি যে এটা তো আসলে দীর্ঘ সময়, 10%-এর জন্য তো আপনাদের এত সময় লাগবার কথা না। এরপরে তদন্তের খাতিরে আমরা হচ্ছে তাদেরকে পূর্ণ সময়টা দিয়েছি। তো এই চার্জশিট তারা হচ্ছে 6 তারিখে সংবাদ সম্মেলন করে এই চার্জশিটের বিষয়ে তারা একটা সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলনে তারা চার্জশিটটা প্রকাশ করে। কিন্তু এই চার্জশিট প্রকাশের ক্ষেত্রে আমাদের সাথে কোনো ধরনের তারা যোগাযোগ করে না, এমনকি আমরা জানতামও না যে 6 তারিখে এই চার্জশিটের ব্যাপারে সংবাদ সম্মেলন করে আর কি মিডিয়াকে জানানো হবে। তো এই যে অসহযোগিতাগুলো, এবং চার্জশিট দাখিলের পরে 12 তারিখ যখন আদালতে চার্জশিটটা দাখিল হয় তখন আমরা ইনকিলাব মঞ্চের পুরো টিম আদালতে গিয়েছি। তারা আদালত থেকে বলছে যে চার্জশিট এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই, আবার ডিবি বলছে যে আমরা চার্জশিট পৌঁছাই দিছি। এইটা করছে তারা মোটামুটি 4:45 পর্যন্ত। এরপরে আমরা বলেছি যে আমরা কোনো খাবারও খাবো না, এবং যতক্ষণ পর্যন্ত চার্জশিট আমাদের কাছে হস্তান্তর না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নড়বো না। পরবর্তীতে রাত 10টা 45 সময় সেই চার্জশিট নিয়ে আমরা হচ্ছে বাসায় ফিরি। তো এই যে সার্বিক যে অসহযোগিতাগুলো করা হয়েছে এইটা কি কোনোভাবেই মানে গুরুত্বহীন ভাববার কোনো বিষয় না। রাষ্ট্র এক্ষেত্রে পূর্ণ অসহযোগিতা করছে এবং পুরো এই হত্যাকাণ্ডের ঘটনাকে আড়াল করবার জন্য তারা নানান ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এরপরে আসি মামলার বিষয়ে। তো এর মধ্যে যদি আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে একটু কাইন্ডলি করে নেন, এরপরে আমি মামলার আলাপের ভিতরে যেতে চাই। না মানে রাষ্ট্র কেন অসহযোগিতা করবে? রাষ্ট্র তো ধরেন কোনো রাজনৈতিক রাষ্ট্র না। রাষ্ট্রের কোনো রাজনৈতিক সুবিধা অসুবিধা নাই এখানে। তো রাষ্ট্র ধরেন প্রথমত শরীফ ওসমান হাদির বা বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, মানে ওভারঅল একটা টোটাল ফেলিয়ার এই ইউনূস সরকারের, আমি যদি বলি। তো সেটাই কি কারণ মনে করেন, বা রাষ্ট্র কেন ইয়ে করবে না আপনি মনে করছেন? আচ্ছা, জানাজার দিনে আপনারা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণটা দিয়েছেন সেটাও অনেকবার খেয়াল করেছেন। তো আমাদের কাছে মনে হয়েছে ডক্টর ইউনূস তার জীবনে কোনো ভাষণে তাকে এতটা অসহায় এবং অসংলগ্ন মনে হয় নাই। তিনি এক কথা 3বার করে বলছিলেন, এবং তিনি বলছিলেন যে আমরা ওসমান হাদিকে ধারণ করতে চাই। কিন্তু একবারের জন্য তিনি ওই ভাষণে বললেন না যে আমরা ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচারটা আমরা নিশ্চিত করব, এইটা আপনাদেরকে কথা দিলাম। মানে রাষ্ট্রের যখন সর্বোচ্চ পদের ব্যক্তি যিনি, তার পক্ষ থেকে যখন আর কি শুধুমাত্র ধারণ করবার কথা বলা হয়, বিচারের ব্যাপারে তার কোনো কথা থাকে না, তখন আসলে সেই ক্ষেত্রে একজন সাধারণ জনগণ হিসেবে আসলে রাষ্ট্রের কাছে আমরা কতটা অসহায় এটা তো আসলে তার বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ পায়। যেখানে রাষ্ট্রপ্রধান নিজে অসহায়ত্ব ফিল করতেছে সেখানে আসলে আমি বা আপনি আসলে সেই রাষ্ট্রের কাছে কতটা গুরুত্বপূর্ণ এটাও আসলে প্রশ্ন থেকে যায়। তো আপনারা চার্জশিট প্রত্যাখ্যান করলেন কেন? চার্জশিটে কি পেয়েছেন আচ্ছা, আপনারা? চার্জশিটের ক্ষেত্রে যেটা আপনার চার্জশিটটাকে পুরোটা দেখানো হয়েছে একটা সাধারণ খুন হিসেবে। মানে রাস্তাঘাটে যে বিভিন্ন ধরনের কোন্দলের মধ্যে যে খুনগুলো হয় না, এমন একটা খুন হিসেবে এই চার্জশিটটা প্রত্যয় করা হয়েছে। এখানে বলা হয়েছে যে শহীদ ওসমান হাদি আওয়ামী লীগের বিপক্ষে মাঝে মধ্যে যে বক্তব্যগুলো দিতেন, যার কারণে তারা ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে। এবং তারা এই মামলায় যাকে গুলির ইন্ধনদাতা হিসেবে নিয়ে এসেছেন, যে বাপ্পি ওয়ার্ড কমিশনার, পুরো চার্জশিটে এই ওয়ার্ড কমিশনারের সাথে যারা খুন করেছে তাদের তো একটা যোগসূত্র থাকবে। কোন ধরনের যোগসূত্র তারা এই চার্জশিটে দেখাতে পারে নাই। মানে একদম ধরে এনে একটা কলা গাছকে এই চার্জশিটের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে।
এরপরে আপনাকে আরেকটা জিনিস আমরা ইনফর্ম করতে চাই, সেটা হচ্ছে আপনার এই যে শত কোটি টাকার একটা লেনদেন হয়েছে, টাকার কথা তারা উল্লেখ করেছে, কিন্তু কোন পারপাসে কি ইস্যুতে এই টাকার লেনদেন হয়েছে, কারা তাদেরকে এই টাকা পয়সাগুলো দিল, এবং এই যে এই চেক গুলোর আসলে রহস্যটা কি, মানে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তার কাছে এত শত কোটি টাকার চেক আসলো, এর কোনো ব্যাখ্যা তদন্ত এর মধ্যে নাই। মানে এটা পুরোপুরি এই ইসের মধ্যে এড়িয়ে যাওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস, যেটা ঘটনার সূত্রপাতটা করাই হয়েছে হচ্ছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে। মানে এর পূর্বে এই খুনের কারা পরিকল্পনা করেছে, কারা এই খুন করতে সহায়তা করেছে, এবং পরবর্তীতে খুনিদেরকে কারা সেফ এক্সিট দিয়েছে, এর কোনো সুষ্ঠু প্রতিবেদন এই চার্জশিটের মধ্যে নাই। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কবিরের যে কানেকশনটা, এখানে মামলার একজন অন্যতম আসামি যে কবির, যিনি গ্রেফতার আছেন, তাকে শুধু খুনি প্রক্রিয়ায় জড়িত থাকার ব্যাপারে গ্রেফতার করা হয়েছে, অথচ এই কবির কিন্তু আমাদের ইনকিলাব কালচারাল সেন্টারেও এসেছেন। তিনি আমার কাছে জানতে চেয়েছেন, আমি একটু পেছন থেকে আসতে চাই, তাহলে আপনার জন্য এবং দর্শক যারা আছেন তাদের জন্য আমাদের যে বর্তমান অবস্থা সেটা একটু বুঝবা সহজ হবে। প্রথমত আপনারা জানেন যে গত 28শে ডিসেম্বর, গত বছরের 24শে ডিসেম্বর শহীদ ওসমান হাদী শাহবাগ থানায় একটা জিডি করছিলেন, এবং সেইখানে তিনি বলছেন যে আমাকে বিভিন্ন দেশি বিদেশি নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এবং দেশি বিদেশি নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, পাশাপাশি আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। তো রাষ্ট্রের কাছে তিনি একটা নিরাপত্তা প্রার্থনা করছিলেন। তো আমরা যখন তার এই শাহাদাতের ঘটনা ঘটলো, এরপরে আমরা থানায় গিয়ে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে শহীদ ওসমান হাদী শাহবাগ থানায় কোনো জিডি করে নাই। তো আমাদের হচ্ছে স্পেসিফিক ডেট খেয়াল ছিল না, আমাদের শুধু মনে ছিল যে আমরা ডিসেম্বরে এই জিডিটা করেছি, এবং এই জিডি করবার সময় সাথে জুমা এবং আমি ছিলাম ওসমান হাদীর সাথে। তো পরবর্তীতে আমরা জিডির একটা কপি খুঁজে পেয়েছি, এবং যখন এটা শাহবাগ থানায়, এবং শাহবাগ থানা এটা পুরো মাস খুঁজেছে ডিসেম্বর, কিন্তু এরপরেও তারা জিডির কোনো কপি পায় নাই। পরবর্তীতে যখন আমরা গিয়ে তাদের কাছে এই জিডির কপিটা দিলাম, তখন তারা স্বীকার করেছেন যে না, শহীদ ওসমান হাদী শাহবাগ থানায় একটা জিডি করেছিলেন। এই যে একটা মানুষকে হত্যা করবার পরেও দায় এড়ানোর যে একটা প্রচেষ্টা, এইটা প্রশাসনের পক্ষ থেকে যে এই গত 1 মাস ধরে চলছে ব্যাপারটা এমন না, এটা শহীদ ওসমান হাদীর লড়াইয়ের শুরু থেকেই তারা এইভাবে অসহযোগিতা করছে। তো এইটা হচ্ছে বর্তমান রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা। এবং আমি যে মামলাটা দায়ের করেছি, সেই মামলা যিনি আমার কাছ থেকে সিগনেচার নিয়েছেন এবং যারা উপস্থিত ছিলেন তাদের কাছে আমি আমার মামলার একটা কপি চেয়েছিলাম, যে আমি যেহেতু বাদী, আমার কাছে তো এজাহারের একটা কপি থাকবে। এখন পর্যন্ত আমাকে মামলার একটা কপি সরবরাহ করা হয় নাই। আমি বারংবার যোগাযোগ করেছি, এবং প্রয়োজনে আমি যে তাদের সাথে যোগাযোগ করেছি এর প্রুফ আমি আপনাকে হচ্ছে মেসেঞ্জারে বা হচ্ছে যোগাযোগ মাধ্যমে আমি আপনাকে পাঠাতে পারবো। তো এই যে অসহযোগিতাগুলো, এবং আরেকটা জিনিস খেয়াল করেন,